নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, বাংলায় একটা কথা আছে, আর সেই কথাটা হচ্ছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আর এই কথাটা খোদ তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই জনসভায় বলেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই এই পৌষ মাসের খেলা হচ্ছে কি না সেটা কিন্তু জোর দিয়ে বলা যাচ্ছে না, এবং কাকতালীয়ভাবে পৌষ মাসও চলছে। আর সেই পৌষ মাসেই মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা সর্বনাশের মুখে পড়েছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পারছেন যে কিভাবে তিনি ইডির কাজে ব্যাগরা দিয়ে ফেঁসে গেছেন, তার নামে সুপ্রিম কোর্টে মামলা ঠুকে বসে আছে ইডি। এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড্ডায় পড়া, সেই নিয়ে একটা প্রশ্ন জন্মাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে খুব একটা কথা বলছেন না কেন? ইডি সিবিআইয়ের বিরুদ্ধে তিনি এই নিয়ে তেড়ে ফুঁড়ে উঠছেন না কেন? তিনি যতটুকুই এখন পর্যন্ত মন্তব্য করেছেন সেটা কিন্তু একেবারে মেপে মেপে করা, মানে যতটুকু না বললেই নয় ততটুকুই কিন্তু শুধুমাত্র এই তৃণমূলের সাধারণ সম্পাদককে বলতে শোনা যাচ্ছে। এবং সবথেকে মজার যেটা ঘটনা হলো যে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টে ইডি মামলা ঠুকছে, সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্বামীজির ভিটেতে পোস্টার পড়ছে যে আমাদের যুবরাজ। খেয়াল করার বিষয় হলো যে স্বামীজির ভিটেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ সাজানো হলো, পোস্টার মারা হলো, সেই পোস্টারে কিন্তু স্বামী বিবেকানন্দের কোনো ছবি নেই। এখন তৃণমূলের যে সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টারটা লাগিয়েছেন কিংবা বানিয়েছেন, তারা কি এতটাই বোকা যে স্বামীজির ভিটেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগাচ্ছেন, অথচ স্বামীজির ছবি নেই, সেটা তাদের চোখ এড়িয়ে গেল? বন্ধুরা, মনে তো হচ্ছে না তৃণমূল তো এত বোকা নয়, তৃণমূলের কর্মীরা তো এত সাদাসিধে নয়। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পোস্টার, সেই পোস্টারের পেছনে অন্য একটা ব্যাপার থাকলেও থাকতে পারে, আর সেটা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই করা সেটাও কোথাও যেন স্পষ্ট হচ্ছে। এখন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুবরাজ পোস্টার, এর মানেটা কি? হঠাৎ করে কি এমন হলো যে অভিষেকপন্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে একেবারে পোস্টার লাগিয়ে দিলেন? বন্ধুরা, এইখানেই কোথাও যেন একটা প্রশ্ন উঠছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড্ডায় পড়া, তাতে তলে তলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ভাইপো খুশি হননি তো? যদি এমনটা হয়, মানে কথার কথা আর কি, যে পিসি যদি জেলে যায় তাহলে তো ভাইপোর পোয়া বাড়ো, মানে ওই কারো পৌষ মাস কারো সর্বনাশ, সেই রকমই একটা ব্যাপার নয় তো? তা না হলে কেন আচমকাই যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে সেদিনই যুবরাজের নামে পোস্টার পড়ছে? তৃণমূলের অভিষেকপন্থীরা রীতিমতো চাগিয়ে উঠছে। এই প্রশ্নটা কিন্তু মনের মধ্যে খচখচ করছে। এখন এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শরণাপন্ন হলাম। শুভেন্দু অধিকারী এদিন এই যে যুবরাজের পোস্টার, সেই পোস্টার নিয়ে কি বললেন আর তার কি গোপন মানে হতে পারে সেটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু শুভেন্দু অধিকারীর কথাতেও তেমন কিছু পাওয়া গেল না। আর শুভেন্দু অধিকারী এই নিয়ে কথা বলতে গিয়ে ঠিক কি বললেন দেখুন। প্রধান মহারাজ ডেকে তৃণমূল কাউন্সিলরদের বলেছিল ছবি লাগাবেন না, তারপরেও লাগিয়েছে। এই উদ্ধত্ত শেষ, এটা শেষ বছর লাগানো, আগামী বছর লাগাতে পারবে না, আগামী বছর এই সরকার থাকবে না। ধ্বজাতে আপনাদের কোনো লোগো নেই আজকে? আমি যত ব্যানার প্রত্যেক বছর লাগাই, আজকে নতুন নয়, আমি এখানে 33 বছর আসি। আমি আমার যখন 22 বছর বয়স সেদিন থেকে আসি, আর টুডে আই এম 55। এখানে অনলি যুবরাজ স্বামী বিবেকানন্দ, ওয়ার্ল্ড ফেমাস যুবরাজ। যুবরাজ দেখুন, সাহস দেখুন, লিখছে যুবরাজ। হোয়াট ইজ দিস? ইউ আর ট্রাইং টু পলিউটেড দিস এরিয়া? নো, বাঙালি সংস্কৃতি বলে না। আসল কথা, যারা আরবি সংস্কৃতি আনতে চায়, হিজাব বোরখা আনতে চায়, বাংলায় মেয়েদের ঢেকে রাখতে চায়, তারা তো এই সংস্কৃতি আনতে চাই। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারী কিন্তু পুরো ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে গেলেন, পুরো ব্যাপারটাকে একটা রাজনৈতিক ইস্যু করার চেষ্টা করলেন, যে এটা তৃণমূল মোটেও ভালো কাজ করেনি, কিংবা অভিষেকপন্থীরা মোটেও ভালো কাজ করেনি যে স্বামীজির ভিটেতে অন্য কাউকে যুবরাজ বলে পোস্টার লাগানো হয়েছে। কেননা এখানে যদি কেউ একজন যুবরাজ হয়ে থাকেন, তিনি স্বামীজি নিজেই। একমাত্র স্বামী বিবেকানন্দই এখানকার যুবরাজ। কিন্তু শুভেন্দু অধিকারী এই প্রশ্নটার দিকে গেলেন না যে কেন আজকের দিনেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টার লাগানো হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে যুবরাজ বলে ফের পোস্টারে ছাপিয়ে টাঙিয়ে দিতে হলো। দেখুন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তৃণমূলের সব নেতারাই জানেন যে যুবরাজকে আর ভবিষ্যতে তৃণমূলের হাল কার হাতে থাকবে।
কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে তৃণমূলের হাল সেই যুবরাজের হাতে কবে যাবে, যুবরাজ রাজা কবে হবেন? আর এই প্রশ্নটাই কিন্তু মাঝে মাঝেই তৃণমূলের মধ্যে ফিরে আসে এবং তৃণমূলের নেতা নেত্রীরা কিন্তু সেই প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করেও বসে আছেন। এই অবস্থায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতি স্বীকার করে বসে আছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো মতো জানেন যে ভোটের আগে এই বিতর্ক তৃণমূলের ক্ষতি করবে, তৃণমূল কিন্তু ডুবে যাবে। আর যদি দলটাই ডুবে যায়, জাহাজটাই ডুবে যায়, তাহলে তার ক্যাপ্টেন্সি কি করে ভাইপোর হাতে আসবে? কিন্তু যদি ধরে নেওয়া যাক যে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা অঘটন ঘটলো, না থুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ টান যাওয়া নয়, কিন্তু বলাই ষাট আমাদের মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক, কিন্তু যদি অন্য কিছু হয়, কথার কথা বলছি, যদি ইডি সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ফেলে, তাহলে কি হবে? তাহলে সব থেকে বেশি কার লাভ হবে? নিশ্চয়ই সবাই একসঙ্গে বলবেন যে এতে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই সব থেকে বেশি লাভ হবে। কেননা ভোটের আগে যদি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হয়ে যায়, তাহলে মানুষের যে সহানুভূতি, সেই সহানুভূতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250 সিট কেন, 270 কিংবা 2-5টি সিট ছাড়া সবই জিততে পারে, জিতে মুখ্যমন্ত্রী হতে পারে। রাজনীতির অঙ্ক অন্তত তেমনটাই বলছে। এখন এইখানে প্রশ্ন উঠতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তেমনটা চাইবেন কেন? তৃণমূলের যারা নেতা কর্মী তারা প্রশ্ন তুলতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একদিন না একদিন রাজত্ব পাবেনই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি কোনো অঘটন চাইবেন কেন? মানে তিনি গ্রেফতার হয়ে যান, এমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমর্থন করবেন কেন? কিন্তু বন্ধুরা, ইতিহাস অন্য কথা বলছে। ইতিহাসে দেখা গেছে যে রাজত্ব পেতে যুবরাজ নিজের হাতেই রাজাকে জেলে পুরে দিয়েছে। খুন খারাপের কথা নাই বা বললাম, যে ঔরঙ্গজেব এত ধার্মিক সেও কিন্তু শাহজাহানকে জেলে পুড়েছে, জেলে পুড়ে রাজত্ব দখল করেছে, ক্ষমতা দখল করেছে, দিল্লি দখল করেছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি অখিলেশ যাদবের ক্ষেত্রেও দেখা গেছে। তিনি তার বাবা মুলায়ম যাদবকে প্রায় দল থেকে তাড়িয়ে দিয়েই সমাজবাদী পার্টির হর্তাকর্তা হয়ে বসেছে। তো এই যে ঘটনা, এই ঘটনাগুলোতেই প্রমাণ হয় যে রাজা হওয়ার জন্য যুবরাজদের কতটা তাড়া থাকে, যুবরাজরা কতটা মুখিয়ে থাকেন, যে তারা কিন্তু অনেক সময় শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন না, সময়ের সঙ্গে কিন্তু ধৈর্য রাখতে পারেন না। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতো জানেন বলেই কিন্তু কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উত্থানটা আমরা দেখেছিলাম, যেভাবে তৃণমূলের মধ্যে অভিষেক পন্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় প্রধানমন্ত্রী করে দিল্লি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, তাতে কিন্তু তিনি সতর্ক হয়ে গেছিলেন। আর সতর্ক হয়ে গিয়েছিলেন বলেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি ডানা ছেটে ফেলেছিলেন। কিন্তু সেই ডানা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেকটাই গজিয়েছে বলে অনেকেই কিন্তু মনে করছেন, এবং এর পেছনে সেই ঘুরে ফিরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যই দায়ী। কেননা তিনি এই এসআইআর এর বিরোধিতায় ভাষণ দিতে দিতেই একদিন বলে ফেলেছিলেন যে তাকে যদি গুলি করে মেরেও ফেলা হয় তাতেও কিন্তু তৃণমূলের কিচ্ছু হবে না। কেননা তৃণমূলের ভবিষ্যৎ তিনি কিন্তু তৈরি করে দিয়েছেন, আর যাকে তিনি তৈরি করেছেন তিনি কতটা যোগ্য সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছিলেন। কিন্তু সব থেকে বড় যেটা প্রশ্ন, যে সেই যোগ্য ব্যক্তি কবে তৃণমূলের হর্তাকর্তা হবেন, কবে তার পছন্দের তৃণমূল নেতারা এই বিধানসভা ভোটে পুরোপুরিভাবে প্রার্থী হতে পারবেন? তৃণমূলের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পছন্দের লোকজন থাকে না তা কিন্তু না, কিন্তু সবটাই চূড়ান্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাতে স্বাভাবিকভাবেই কিছু নাম কাটা যায়। ফলে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত প্রধান কিংবা পৌরসভার চেয়ারম্যানকে সরানো ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আর যেভাবে তৃণমূলের 15 বছরের সরকারের পর প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইতে শুরু করেছে, কথার কথা 2026-এ যদি তৃণমূল জিতেও যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ফের মুখ্যমন্ত্রীও হন, 20 বছর পর তো এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া আরও বাড়বে, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিন্তু আরও বাড়বে। কেননা আগামী 5 বছরও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই এদিক ওদিক থেকে ধার নিয়ে রাজ্য চালাতে হবে, না হলে ওই 2029 পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি 2029-এ মোদী সরকারের পতন হয়, তবেই কেন্দ্রের সঙ্গে সম্পর্ক ভালো করে তিনি রাজ্যে কিছু কেন্দ্রের টাকা আনতে পারবেন। কিন্তু ততদিন কি মানুষের ধৈর্য থাকবে? ততদিন কি মানুষ এইভাবে বাংলার অবস্থা দুর্দশা দেখে চুপ করে থাকবেন? আর কংগ্রেসের সঙ্গে তৃণমূলের
এখন যা অবস্থা, যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি সেই সময়েও চলতে থাকে, তাহলে সেই সময় আবার কংগ্রেস ঝোপ বুঝে কোপ মারবে না তো, যেমনটা কিনা এই মৌসুম নূরকে দলে টেনে নিয়ে মারছে। ফলে যত দিন যাবে ততই কিন্তু তৃণমূলের ক্ষমতায় থাকার সম্ভাবনাটা কমবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাটা কমবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তায় যে ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে তিনি যে আগামী 10-15 বছর মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চান না, সেটা প্রায় পরিষ্কার। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে যেটা দাঁড়াচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো না কোনো একটা সময়ে তৃণমূলের দুর্দিনের কাণ্ডারি হতে হবে। দুর্দিনে কিন্তু তৃণমূলকে সামাল দিতে হবে। আর যদি এর মাঝখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির সরকার চলে আসে, তাহলে যে তৃণমূলের অবস্থা অনেকটা এখনকার সেই সিপিএম এর মতো হয়ে দাঁড়াবে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভালো মতো জানেন। ফলে তৃণমূলের সুখের দিন থাকতে থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি মুখ্যমন্ত্রী হতে না পারেন, অন্তত রাজ্যের যদি একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হতে না পারেন, তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনৈতিক জীবন দুর্বিষহ হয়ে উঠবে। আর সেই সুযোগটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিচ্ছেন না। তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ রাজ্য থেকে বিধানসভা ভোটে লড়িয়ে বড় কোনো মন্ত্রীটন্ত্রীর পদ দিচ্ছেন না, তিনি তার ভাইপোকে সেই দিল্লিতে সাংসদ করে বসিয়ে রেখেছেন। আর দায়িত্ব দিয়েছেন তৃণমূলকে এই রাজ্যের বাইরে সর্বভারতীয় দল করে তুলতে হবে। এখন সর্বভারতীয় দল করে তুলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা সফল বন্ধুরা আপনারা জানেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তাতে খুব ইচ্ছুক এমনটাও কিন্তু বলা যাবে না। কেননা তিনি এ রাজ্যে জনসভা করে কিংবা কোনো কর্মসূচি করে যতটা খুশি হন, যতটা তিনি আত্মবিশ্বাস পান, ততটা কি অন্য রাজ্যের জনসভা করে পান? মনে তো হয় না। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে সুপ্ত বাসনা থাকতেই পারে যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি এ রাজ্যের অন্তত মুখ্যমন্ত্রী না হন, বড়সড় কোনো মন্ত্রী তো হতেই পারেন, কিন্তু সেই সুযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে ওই যে শুরুতেই বললাম যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু হয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যদি ইডি সিবিআই কিছু করে ফেলে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তো পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে। তার সামনে তো শুধুমাত্র গোল পোস্ট পড়ে থাকবে। আর সেই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সুপ্রিম কোর্টে যখন ইডি মামলা করলো, সেদিনই অভিষেকপন্থীরা আবারও একটু চাগিয়ে উঠলেন। সেই কারণে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যুবরাজ পোস্টার পড়লো। আর সেই কারণে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে একেবারে মেপে মেপে কথা বলছেন। অথচ এর তো উল্টোটা হওয়ার কথা ছিল। এই আইপ্যাক তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলে এনেছিলেন। বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনিচ্ছার উপরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আইপ্যাক অত্যন্ত জরুরি একটি সংস্থা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এইরকমটা তো ছিল না। অথচ সেই আইপ্যাকের অফিসেই যখন ইডি তল্লাশি চালালো, আইপ্যাকের কর্ণধারের বাড়িতে তল্লাশি চালালো, সে নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব একটা তাপ উত্তাপ দেখা গেল না। ব্যাপারটা কি বন্ধুরা? এ বিষয়ে আপনাদের মত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।